রিসেন্টলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান এবং সফরে গিয়ে পূর্বসূচি অনুযায়ী তিনি ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে ডিপ্লোম্যাটিক মিটিংয়ে বসেন। তো আমরা সেই মিটিংটার ভিডিও সবাই দেখেছি। মিটিংটা খুব বেশি ফলপ্রসূ হয়নি, বলতে মিটিংটা আসলে বন্ধই হয়ে গেছে। ইনফ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকারী জেডি ভ্যান্স তারা দুজন মিলে প্রেসিডেন্ট জেলেনস্কির উপরে যেভাবে চড়াও হয়েছেন, ইনফ্যাক্ট একেবারে লিটারালি যেভাবে চড়াও হয়েছেন সেটা ডিপ্লোম্যাটিক হিস্ট্রিতে বিরল। এবং ডিপ্লোম্যাটিক মিটিং আসলে এভাবে শেষ হয়েছে এখন নজির খুবই কম। ইনফ্যাক্ট বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট জেলেনস্কিকে আসলে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে এবং এরকম একটা ঘটনার মধ্য দিয়ে এই জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শেষ হয়েছে। যাই হোক, তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধটা কেন শুরু হয়েছিল? আমরা যদি একটু অতীতে ফিরে যাই 2022 সাল, 2022 সালে অনেকদিন আগে থেকেই আসলে ইউক্রেন চেষ্টা করছিল যে তারা ন্যাটোতে যোগদান করবে। ইউক্রেন জাস্ট ওয়ান্টেড টু জয়েন ন্যাটো। ন্যাটোতে খুব একটা পজিটিভ ছিল তাও না যে ইউক্রেন ইচ্ছা পোষণ করলেই তাকে ন্যাটোতে একেবারে যোগদান করে নিবে, তার জন্য একটা খাড়া ছিল ন্যাটো, বিষয়টা এরকম ছিল না। So NATO was really not that kind of positive about the membership of Ukraine in NATO. But Russia was seriously taking this event and these affairs. তো রাশিয়া বারবার ইউক্রেনকে সাবধান করতে থাকে যে ন্যাটোতে যে কোনো ধরনের যোগদান, ইউক্রেনের ন্যাটোতে যোগদান এটা ইউক্রেন ভালো করে রাশিয়া এন্টারটেইন করবে না। এবং এক পর্যায়ে রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ করা শুরু করে, একটা মিলিটারি ডিপ্লয়মেন্ট সেখানে শুরু করে। তো বেশ কয়েকবার বাইডেন এবং পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছিল সেই সময় বিষয়টা একটু নিউট্রালাইজ করার জন্য, একটু প্রশমিত করার জন্য উত্তেজনা, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত রাশিয়া রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। এখন কথা হলো ইউক্রেন একটা স্বাধীন দেশ, তার নিজের মতো করে তাদের ফরেন পলিসি মেক করা এবং সেটা কন্ডাক্ট করার মতো অধিকার আছে আসলে। রাইট, ইউক্রেন হ্যাজ এভরি রাইট টু ফিক্স ইটস ওন ফরেন পলিসি and conduct it, whether it is not so palatable for Russia or not. রাশিয়ার কাছে জিনিসটা সুস্বাদু লাগবে না তার মানে ইউক্রেন এই ধরনের রাজনৈতিক পরিচালনা করতে পারবে না, বিষয়টা এমন না। ইউক্রেন একটা স্বাধীন দেশ, তো একটা স্বাধীন দেশ পররাষ্ট্রনীতি পরিচালনা করতেছে, সেটা তার পছন্দ হচ্ছে না। তো এটা আমার মনে হয় ইউক্রেনের কোনো সমস্যা না, এটা রাশিয়ার সমস্যা। রাশিয়া যুক্তি ছিল যে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে রাশিয়ার সিকিউরিটি এন্ডেন্টার, কিন্তু ইউক্রেন তো সেটা মনে করতেছিল, কারণ কি ইউক্রেন এমন একটা দেশ যেটা কখনো রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। এবং রাশিয়া ইজ এ সুপার পাওয়ার এবং ইউক্রেন সামরিক শক্তির দিক থেকে বা অন্য যে কোনো দিক থেকে রাশিয়ার ধারে কাছে নেই। বরং রাশিয়াকে ইউক্রেন অনেকদিন আগে থেকে হুমকি হিসেবে বিবেচনা করতেছে এবং ইউক্রেনের ক্রাইমিয়া 2014 সালে রাশিয়া দখল করে নিয়েছে। তো তারপর থেকে ইউক্রেন কিন্তু বেশ সিরিয়াসলি নিরাপত্তা নিয়ে চিন্তা করতে শুরু করেছে যে আসলে রাশিয়া ভবিষ্যতে কি করবে, এটা নিয়ে তাদের মধ্যে এক প্রকার শঙ্কা আছে। এই শঙ্কা থেকে ইউক্রেন চিন্তা করছিল যে যদি ন্যাটোতে যোগদান করা যায় তাহলে হয়তো তাদের সিকিউরিটি এনশিওর হবে রাশিয়ার ভিতরে। কিন্তু ইউক্রেনের এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না যে আমরা ন্যাটোতে যোগদান করবো এবং রাশিয়াকে হুমকি দিতে থাকবো ভবিষ্যতে, উইল থ্রেট রাশিয়া। এই ধরনের কোনো উদ্দেশ্য ইউক্রেনের ছিল না এবং এটা পাগলেও বিশ্বাস করবে না যে রাশিয়া ইউক্রেন উইল বি থ্রেট ফর রাশিয়া। এটা কখনো সম্ভব না। তার মানে রাশিয়া একটা কাল্পনিক একটা গল্প তৈরি করলো যে ইউক্রেন আপনার যোগদান করলে, ন্যাটোতে যোগদান করলে আমাদের জন্য খুব একটা সমস্যা হয়ে যাবে, আমাদের সিকিউরিটি এন্ডেঞ্জার হবে। তখন একটা কাল্পনিক গল্প তৈরি করলো, করে একটা এক্সকিউজ তৈরি করলো, একটা হাস্যকর এক্সকিউজ তৈরি করলো। এতটাই হাস্যকর যে তারা কি বললো যে ইউক্রেন ইজ ইনফেস্টেড উইথ নাৎসিজম, মানে ইউক্রেন নাকি নাৎসিবাদীদের দ্বারা ভরে গেছে এবং ইউক্রেনকে সেই নাৎসি মুক্তকরণ করতে হবে, ইউক্রেনকে নাৎসি মুক্তকরণ করতে হবে এবং তার উদ্দেশ্যে রাশিয়া একটা বিশেষ সামরিক অভিযান পরিচালনা করবে এবং স্পেশাল মিলিটারি অপারেশন উইল বি লিড বাই রাশিয়া ইউক্রেন টু ডিনাজিফাই ইউক্রেন। ইউক্রেনকে নাৎসি মুক্তকরণের উদ্দেশ্যে
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো। তার মানে ইউক্রেনের একটা উপকার করার জন্য মধ্যে মানে পুরো বিষয়টা দেখে এমনই মনে হচ্ছে যে তারা ইউক্রেনের একটা উপকার করতে চেয়েছিল। ইউক্রেনে মহামারীর মতো একটা নাৎসিবাদে ভরে গেছে, নাৎসিজম সেখানে ভরে গেছে। সেই নাৎসিজম থেকে ইউক্রেনকে মুক্ত করতে হবে। তারপরে এটা এক প্রকার হিউম্যান প্রজেক্ট, মানবিক প্রকল্প। এটাকে তারা কখনো ওয়ার বলেনি, ওয়ার বলতে নারাজ রাশিয়া। রাশিয়া এটাকে বলেছে স্পেশাল মিলিটারি অপারেশন। স্পেশাল মিলিটারি অপারেশন মানে হোয়াট কাইন্ড অফ সুগার কোটিং, এত একটা যুদ্ধ, এই যুদ্ধকে তারা বলছে না এটা দিস ইজ নট ওয়ার, দিস ইজ স্পেশাল মিলিটারি অপারেশন। এবং এটার উদ্দেশ্য কি? ইউক্রেনকে ডিনাজিফাই করা। ইউক্রেন একেবারে নাৎসি দ্বারা ভরে গেছে, নাৎসিদের দ্বারা ভরে গেছে, তাদের ডিনাজিফাই। তো এই ধরনের একটা আহ, হাস্যকর যুক্তিতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করে, ইউক্রেনে আক্রমণ শুরু করে এবং ইউক্রেন তাদের মাদারল্যান্ড they were trying their best, they were dying। রাশিয়ার সামনে ইউক্রেন খুব বেশি কিন্তু একটা শান্তি, তারপরেও রাশিয়া যুদ্ধে খুব একটা ভালো করেছে সেটা বলতে পারবো না, এটা বলা যাবে না। কারণ রাশিয়ার উদ্দেশ্য ছিল 48 ঘন্টার মধ্যে কিয়েভ দখল করা, কিন্তু 48 ঘন্টা ধরে করা 2-3 বছর চলে গেছে, তারা এখনো পর্যন্ত তেমন অগ্রগতি অর্জন করতে পারেনি। শুধু সীমান্তবর্তী কিছু টেরিটরি তারা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে রাশিয়া। তো ইউক্রেনও যে খুব ভালো অবস্থায় আছে তা না, ইউক্রেনে খুব সিটি আর বিং ডেমোলিশড, মানুষ মরছে, মিলিয়ন্স পিপলস ডাইং এবং তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সাথে সাথে। তবে ইউক্রেন যেহেতু আক্রান্ত হয়েছে একটা আন্তর্জাতিক শক্তি দ্বারা, তাদের উচিত হবে যে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে, বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের স্বাধীনতা রক্ষা করা। ইউক্রেন সেটাই করতেছে, ইউক্রেন সেটাই করতেছে। দে আর ডাইং ফর দেয়ার কান্ট্রি, দে আর ডাইং ফর দেয়ার মাদারল্যান্ড। এবং এখানে ইউক্রেন হয়তো পারছে না বা যুদ্ধের একটা ফল বের করতে পারছে না, এটা অবশ্যই ইউক্রেন আসলে রাশিয়ার বিপক্ষে যে জিতে যাবে একটা যুদ্ধে, এইটা আশা করা ঠিক না। দিস ইজ নট প্র্যাকটিক্যাল। বাট তারা কি করতে পারে? রাশিয়ার জয়কে বিলম্বিত করতে পারে, রাশিয়াকে জয় না হতে দিতে পারে। ইউক্রেন এতদিন এটাই করে আসছে এবং এটা করতে গিয়ে তারা আমেরিকান এবং ইউরোপিয়ান সমর্থন পেয়েছে। আমেরিকা প্রায় $180 বিলিয়ন অস্ত্র এবং অর্থ তারা ইউক্রেনকে দিয়েছে এবং ইউক্রেন সেগুলো ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে মোটামুটি টিকে আছে। এবং ইউরোপও একইভাবে ইউক্রেনকে সহযোগিতা করেছে, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, নৈতিক সব ধরনের সহযোগিতা ইউক্রেনকে দিয়েছে, তারা দাঁড়িয়েছিল। কিন্তু সমস্যাটা হয়ে যায় তখন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী র্যালিতে এই কথাগুলো বলে আসছিলেন যে তিনি খুব নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যে, তিনি বলছেন উইদিন ডেইজ, কয়েকদিনের মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন। কিন্তু কয়েকদিনের মধ্যে তেমন আশা তৈরি করতে পারেন, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল তিনি ক্ষমতায় এসেছেন। তো তিনি যেটা করেছেন, যুদ্ধের সমাপ্তি একটা জাস্টিফায়েবল জাস্টিফায়েবল পিস করার পরিবর্তে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে একতরফা করে হুমকি দেওয়া শুরু করেছেন। তিনি প্রথমে জেলেনস্কিকে কি বললেন? জেলেনস্কি ইজ এ ডিক্টেটর। তার চোখে ভ্লাদিমির পুতিন ডিক্টেটর না, জেলেনস্কি ইজ এ ডিক্টেটর। জেলেনস্কি ইজ প্রপারলি ইলেক্টেড প্রেসিডেন্ট, প্রপারলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইউক্রেন। গত কয়েক বছরের একটা যুদ্ধের কারণে তাদের কোনো ডিউ নির্বাচন, ইলেকশন হয়তো নাও হতে পারে যুদ্ধের কারণে। এরকম মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে। প্রেসিডেন্ট এফডিআর, ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট, তিনি 3বার দায়িত্ব পালন করেছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে একটা বিশেষ সময়কে আমাদের যুদ্ধ চলছিল, সেই সময়ের কারণে প্রেসিডেন্ট রুজভেল্ট তিনি 3বার দায়িত্ব পালন করেছেন। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে। তাহলে প্রেসিডেন্ট রুজভেল্ট কি ডিক্টেটর ছিলেন? পুতিনকে তার কাছে এর বিপরীতে ডিক্টেটর মনে হয়নি। তিনি বলছেন পুতিন ইজ গ্রেট গাই। আর প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি ডিক্টেটর হু ইজ ফাইটিং ফর হিজ মাদারল্যান্ড। তিনি ডিক্টেটর এবং একজন অ্যাগ্রেসর, একজন কিলার, একজন টেররিস্ট। যে কোনো সংজ্ঞায় পুতিন একজন টেররিস্ট, যে কোনো সংজ্ঞায় পুতিন একজন অ্যাগ্রেসর। তাকে তিনি বলছেন হি ইজ এ গ্রেট গাই। তো এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি যদি দুই দেশের মধ্যে একটা শান্তি চুক্তি স্থাপন করতে চান, তাহলে এটা আসলে ফিজিবল না, এটা প্র্যাকটিক্যাল না। এবং হোয়াইট হাউস এরকমই হওয়ার কথা যে হোয়াইট হাউসকে তিনি আসলে রঙ্গমঞ্চে পরিণত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার যে মর্জি, তার যে মেজাজ, টেম্পারমেন্ট, তার যে হুইম, এই হুইম আসলে ডোনাল্ড ট্রাম্প সরি হোয়াইট হাউস অ্যাফোর্ড করতে পারে না। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ডোনাল্ড ট্রাম্পকে 2-2 পাশ করিয়েছে। So this is a mystery এবং they are going to pay a price for them, for their decision। তারা যে রায় দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এবং হোয়াইট হাউসে কি অবস্থা হলো, ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিংয়ে একজন এলাই, ইউক্রেন তাদের একজন গুরুত্বপূর্ণ এলাই
সে এলআই তারা ভ্লাদিমির পুতিনের পক্ষ নিয়ে সে এলআইকে যেভাবে অপদস্থ, যেভাবে অপমানিত করলেন, সেটা ডিপ্লোম্যাটিক হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড। শুধু এটা না, একের পর এক তিনি কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছেন পুরো ঘটনা প্রবাহ সম্পর্কে। তিনি কি বলেছেন ইউরোপে গিয়ে যে $350 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের জন্য ইউক্রেনকে সহযোগিতা করেছেন। এটা ইজ এ ব্ল্যাটান্ট লাই। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাটান্ট লাই। The fact is $180 billion. Of course, $180 billion is a big amount. Of course, big amount, and Ukraine should be thankful to the American people for the money. কিন্তু এই ধরনের এত বড় একটা ভুল যে নাম্বার, অবশ্য ট্রাম্প একটা অল্টারনেটিভ ফ্যাক্ট পছন্দ করেন। ট্রাম্প অল্টারনেটিভ ফ্যাক্ট, হোয়াট ইজ 3 দ্যাট ইজ অলসো 4, এটা একটা অল্টারনেটিভ ফ্যাক্ট, মানে একটা বিকল্প সত্য, মানে যেটা 3 সেটা 4ও হতে পারে। 3ও যেমন সত্য আর বিকল্প সত্য 4, অল্টারনেটিভ ফ্যাক্ট। তো সেক্ষেত্রে হয়তো 180 কে তারা 350 বলছেন, এটা বিকল্প সত্য, তুমি হয়তো হতে পারে বিকল্প সত্য, অল্টারনেটিভ ফ্যাক্ট, এটা আমরা দেখেছি। তো Trumpism is based on alternative fact, anti-science, alternative fact, এগুলো আমরা আগে দেখেছি। যাই হোক, তো এই ধরনের নিউমেরিক্যাল এবং পলিটিক্যাল মিথ্যাচার তিনি করে চলেছেন, এবং তিনি আশা করতেছেন যে একটা ডিল, তার ভাষায় তিনি হি জাস্ট ওয়ান্ট টু মেক এ ডিল, হি জাস্ট ওয়ান্ট টু মেক এ ডিল, মানে তার কথায় কথায় তিনি ডিল করতে চান, ডিল। কিন্তু আসলে তিনি একটা দেশের প্রেসিডেন্ট, তিনি একটা কোম্পানির সিইও না, কিন্তু এখন যে তিনি যেভাবে বিজনেস ডিল করেন, সেটা এইভাবে একটা দেশের সাথে একটা দেশের শান্তি চুক্তি এভাবে হয় না আসলে, এটা ইতিহাসে নেই। ইতিহাসে নেই। তিনি বলছেন সিজ ফায়ার, অথচ ইউক্রেনকে কোনো রকম নিরাপদ নিশ্চয়তা না দিয়ে তিনি সিজ ফায়ার করে ফেলতেছেন। তো এই সিজ ফায়ার আগেও একবার ভঙ্গ করেছেন ভ্লাদিমির পুতিন, অথচ এই পুতিনকে একবারও জিজ্ঞেস করা হয়নি যে তুমি আলোচনা টেবিলে না এসে কেন ইউক্রেন আক্রমণ করবে, এবং এই কম্প্রোমাইজে এসে তুমি কি ধরনের প্রায়শ্চিত্ত তুমি করবা, বা কি ধরনের ক্ষতিপূরণ দিব, বা এই তার একটা অ্যাকাউন্টেবিলিটির ভেতরে আমরা কোনো ধরনের কোনো প্রচেষ্টা তার মধ্যে ঢুকতে যাচ্ছে না। বরং তিনি যেটা করে চলেছেন সেটা হলো ভিকটিম শেমিং, ভিকটিম ব্লেমিং। ইউক্রেনকে ইউক্রেন ভিক্টিমাইজড হয়েছে, এবং বিষয়টা এরকম যে তুমি কেন ভিকটিম, রাশিয়া কেন তোমাকে আক্রমণ, রাশিয়া কেন আক্রমণ করলো, সেই উত্তরটা রাশিয়ার কাছ থেকে নেওয়া উচিত। রাশিয়া কেন আক্রমণ করলো, একটা দেশের স্বাধীন দেশের স্বাধীন একটা দেশ তারা পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, এতে তোমার এত ফ্রি করার তো কোনো প্রয়োজন ছিল না। তো রাশিয়ার দোষের জন্য ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে অ্যাকাউন্টেবল করছেন রাশিয়ার দোষের জন্য, কিন্তু রাশিয়াকে তিনি কিছু বলছেন না। রাশিয়াকে একবারও তিনি বলেননি যে যুদ্ধের জন্য তাদের দায়িত্ব কি, তারা এই যুদ্ধটাকে কিভাবে দেখছেন, তারা পরিস্থিতিকে কিভাবে দেখছেন। বরং তিনি একের পর এক পুতিনকে অন্যায্য মাইলেজ দিয়েছিল, বলেছেন অন্যায্য মাইলেজ। তিনি একজন ব্রুটাল ডিক্টেটর, পুতিনের সবাই, এবং তিনি তার একজন ছোট্ট বিরোধী দলীয় নেতা নাভালনি, তাকে বিষ প্রয়োগে হত্যা করেছেন, এবং তাকে তিনি ডিক্টেটর না বলে তিনি জেলেনস্কিকে ডিক্টেটর বলেছেন। এবং তিনি দাবি করছেন, এবং জেলেনস্কিকে তিনি বকা দিয়েছেন যে জেলেনস্কি নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তিনি জোয়া খেলছে, ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলছে। হোয়াট কাইন্ড অফ ফার্স দিস ইজ, এটা কত বড় ধরনের একটা প্রহসনমূলক কথা তিনি বলছেন যে ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলছে, আর রাশিয়া এখানে খুব ইনোসেন্ট বয়, রাশিয়া খুব ইনোসেন্ট বয়, সে মার খেয়েছে, সে আক্রান্ত হয়েছে, মার থেকে সে সুন্দর করে বসে আছে। বিষয়টা এরকম যে তাকে কিছু বলা হচ্ছে না, তুমি ভাই বসো, এবং ইউক্রেন ইউর বড বয়, ইউ আর ব্যাড বয়, তুমি অকারণে এই ছেলেটাকে বোকাম দিয়েছো, এই ছেলেটাকে মেরেছো, সো ইউ হ্যাভ দ্য অ্যান্সার। এই এটাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। আমি ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বলতে চাচ্ছি না, এটা হলো ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। এবং এটা বলা বাহুল্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, সেটা রিপাবলিকান হোক অথবা ডেমোক্রেটিক হোক, এই দুই দলই কিন্তু জেলেনস্কিকে এলাই হিসেবে, ইউক্রেনকে এলাই হিসেবে বিবেচনা করে। কিন্তু ট্রাম্প আসলে ডেমোক্রেট না, যদিও তিনি রিপাবলিকান পার্টি থেকে জয় হয়েছেন, তিনি আসলে ঠিক সেই অর্থে কনভেনশনাল রিপাবলিকানও না। ট্রাম্পকে আসলে ইন্ডিপেন্ডেন্ট একজন প্রেসিডেন্ট বলা হয়, তিনি ইন্ডিপেন্ডেন্টলি পাস করেছেন, যদিও তাকে মনোনয়ন দিয়েছেন রিপাবলিকান পার্টি, বাট রিপাবলিকানদের যে
এস্টাবলিশড পলিটিক্যাল আইডিওলজি, তাদের যে ওয়ার্ল্ড ভিউ, এর সাথে ট্রাম্পের কোনো ধরনের কোনো মিল নেই। এবং ট্রাম্প এবং ভ্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করছেন। ইউক্রেন যদি ইউরোপে ইউক্রেন যদি হেরে যায় এই যুদ্ধে, এবং ইউক্রেন যদি রাশিয়া কর্তৃক দখল হয়ে যায়, রাশিয়ার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি হারায়, সেক্ষেত্রে বাকি তাদের যে গুরুত্বপূর্ণ অ্যালাই, ইম্পর্টেন্ট অ্যালাইজ আছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং ইউরোপের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র উইল নট সেফ। এটাই কিন্তু জেলেনস্কি বোঝাতে চেয়েছেন, যে আমি হয়তো এখন ফিল করছি আমার অবস্থা এখন খারাপ, কিন্তু ভবিষ্যতে এমনও হতে পারে ইউ ক্যান ফিল দ্যাট। এটা প্রেসিডেন্ট ট্রাম্প খুব অপমানজনক ভাবে নিয়েছে, কিন্তু আসলে সত্য কথা কেন, সত্য কথা তো সত্যই। এটাকে তিনি অপমানজনক ভাবে নিয়ে তিনি তখন ইয়ার উপর চড়াও হওয়া শুরু করেছেন, জেলেনস্কির উপরে তিনি চড়াও হওয়া শুরু করেছেন। কিন্তু এই সত্যটা তিনি উপলব্ধি করতে পারছেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের যে অ্যালায়েন্সের পক্ষ থেকে জেনেছিল যে যদি অ্যালায়েন্স হেরে যায়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র will not remain safe for an indefinite period of time. So balance of power in Europe was always important. Balance of power was always important. So, আমি আসলে জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে প্রেসিডেন্ট দ্বয়, প্রেসিডেন্ট দ্বয় বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহকারী জেডি ভ্যান্স, তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সেই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ঠিক কোথায় দেখতে চাচ্ছে, তারা কি দেশ দেশ থেকে যে বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে আসতে চাচ্ছে, বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে আসা এক জিনিস, এবং নিজের নিরাপত্তা বিপন্ন করা সেটা এক জিনিস। এটা সত্য কথা, যদি রাশিয়া এই যুদ্ধে জিতে যায়, তাহলে আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা 50% হলেও বিপন্ন হবে। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এস্টাবলিশ পলিটিশিয়ান এবং যারা স্কলারলি পারসন, যারা এসব নিয়ে কাজ করেন, ফরেন পলিসি নিয়ে কাজ করেন, তাদের অধিকাংশ একই মত প্রকাশ করছেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ endangering his own country.